হ্যালো স্টুডেন্টস, চলছে পলিটির ঝুঁকেগা নেই সিরিজ। আমি তোমাদের চিন্ময় স্যার। আগের দিনে যেমন আমি প্রিভিয়াস ইয়ারের উপর বেস করে রেখেছিলাম পলিটির এমসিকিউ সিরিজ, তেমনি আজকের প্রিভিয়াস ইয়ার পুরোটা কমপ্লিট করব। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা তোমরা দেখো, সাথে থাকো, শেষ পর্যন্ত তোমরা দেখো। আশা করি একটু হলেও তোমাদেরকে হেল্প করবে। ঠিক আছে, চলো বেশি কথা না বাড়িয়ে আমি শুরু করছি আজকের প্রথম প্রশ্ন দিয়ে। কি বলছে? টু বি রিকগনাইজড অ্যাজ এ ন্যাশনাল পার্টি ইট মাস্ট সিকিওর অ্যাটলিস্ট, বলছে একটা দেশের বা আমাদের দেশে কোনো একটা পার্টি ন্যাশনাল পার্টি হিসেবে সিকিওর করতে গেলে তাকে অ্যাটলিস্ট কী করতে হবে? চারটের মধ্যে কোন অপশনটা ঠিক জানতে চেয়েছে। বলছে 10% অফ দ্য ভ্যালিড ভোটস ইন 4 or more স্টেটস, হবে না। 4% অফ দ্য ভ্যালিড ভোটস ইন 4 or more স্টেটস, দেখা যাক। 15% হবে না, 25% হবে না। তো অ্যাকর্ডিং টু অপশান বি ইজ দ্য রাইট আনসার। কিন্তু এক্ষেত্রে একটা কথা বলে রাখি, অ্যাকচুয়ালি 4% নয়, কথাটা অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল 6%। ঠিক আছে, 6%। ওকে, 6% অফ ভ্যালিড ভোটস পোল্ড ইন এনি 4 or more স্টেটস অ্যাট এ জেনারেল ইলেকশন টু লোকসভা অর স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ঠিক আছে, সেটা হলে তাহলে ঠিক ছিল। তো অ্যাকর্ডিং টু অপশান বি ইজ দ্য রাইট আনসার। বাই দ্য ওয়ে, বাকি আর কি কি ক্রাইটেরিয়া আছে একটা পার্টি ন্যাশনাল পার্টি হিসেবে তকমা পেতে গেলে? তোমরা জানো, ইফ ইট উইন্স 2% অফ সিটস ইন দ্য লোকসভা, ঠিক আছে, হয় তাকে 2% সিট জিততে হবে কোথায়? লোকসভাতে। তাই এইটা একটা তো গেল ক্যাটাগরি। 2 নম্বর ক্যাটাগরি কি বললাম? লোকসভাতে তাকে 2% সিট জিততে হবে। আর কি? এবং বা কোনো একটা পার্টি সেটা যদি অ্যাটলিস্ট রিকগনাইজ স্টেট পার্টি হয়, অ্যাটলিস্ট 4টে রাজ্যের। ঠিক আছে, অ্যাটলিস্ট 4টে রাজ্যতে যদি স্টেট পার্টি হয় তাহলেই হবে। এই 3টে ক্যাটাগরি। ঠিক আছে, তো মাথায় রাখো একটুখানি। তো আমি খুব বেশি ইলাবোরেশনে যাচ্ছি না, কারণ নাম্বার অফ কোশ্চেন অনেক বেশি আছে। তো যতটা সম্ভব না হলে নয় ততটাই আমি বলছি। আমি তোমাদের আগের দিনও বলেছিলাম যে নর্মাল ডিসকাশান যেমন আমি করে থাকি ডিটেলসে, সেগুলো আমি এই প্রিভিয়াস ইয়ারটা বাদ দিয়ে বাকি যেগুলো আমার সিরিজ থাকে সেখানে আমি করছি। ঠিক আছে, তো এখানে যেহেতু নাম্বার অফ কোশ্চেনের সংখ্যা খুবই বেশি আর প্রিলিমিনারি যেহেতু একদম চলেই এসছে, এই কারণে আমি চেষ্টা করছি যতটা সম্ভব একটু ইলাবোরেশনটা অ্যাভয়েড করার ইচ্ছাকৃতভাবে। ঠিক আছে, চলো। বলছো ফাইন্যান্স কমিশন ইজ, তো ফাইন্যান্স কমিশন নিয়ে লাস্ট ভিডিওতে একটা কোশ্চেন ছিল। তো এখানে কি আনসার হবে দেখো? অর্গানাইজেশন প্রিপেয়ার অ্যানুয়াল বাজেট হবে, হবে না। কি আছে? অর্গানাইজেশন টু ফাইন্ড আউট ফাইন্যান্সিয়াল রিসোর্স, হবে, হবে না। কি আছে? আ কনস্টিটিউশনাল বডি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট 5 years টু রিভিউ দ্য, একদমই ঠিক কথা। তো 5 বছরের জন্য করা হয়। তোমরা জানো ফাইন্যান্স কমিশনের কথা আছে কোথায়? আর্টিকেল 280 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে। একজন চেয়ারম্যান এবং 4 আদার মেম্বার্স নিয়ে এই ফাইন্যান্স কমিশন তৈরি করা হয়। সবাইকে অ্যাপয়েন্ট করে কে? প্রেসিডেন্ট। মাথায় রেখো, ঠিক আছে, প্রেসিডেন্ট। এবং এদেরকে অ্যাপয়েন্ট করা হয় 5 বছরের জন্য। ঠিক আছে, এখন চলছে 15th ফাইন্যান্স কমিশন এবং যিনি চেয়ারম্যান আছেন তার নাম কি? এন কে সিং। ঠিক আছে, তো এগুলো মাথায় রাখো, ভেরি মাচ ইম্পর্টেন্ট। নেক্সট, মানি বিল ক্যান অরিজিনেট। তো বলছে মানি বিল কোথায় অরিজিনেট হতে পারে? ঠিক আছে, আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট, হয় কি হয় না? এটা খুবই পাতি প্রশ্ন, এটা আমরা জানি। ঠিক আছে, অনলি ইন লোকসভা, একদমই ঠিক কথা। তো মানি বিল মানে আর্টিকেল 110 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ওকে, তো কোনো একটা বিল মানি বিল কিনা কে ডিসাইড করে? স্পিকার অফ লোকসভা। স্পিকার অফ লোকসভা ডিসাইড করে কোনো একটা বিল মানি বিল কিনা। আর স্টেট মানি বিলের কথা যদি আমি ধরি তাহলে এটা আছে আর্টিকেল 199-এ, যদি 89 যোগ করি হয় 199। তো সেমভাবে স্টেট মানি বিলও অরিজিনেট হয় কোথায়? শুধুমাত্র স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে। হ্যাঁ, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে, নট কাউন্সিল। এবং এক্ষেত্রেও কোনো একটা বিল মানি বিল কিনা সেটাও ডিসাইড করে কে? স্পিকার অফ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ঠিক আছে, মাথায় রেখো। এবং বোথ দ্য কেসেস সেন্টারের ক্ষেত্রে এই মানি বিলটা ইন্ট্রোডিউস করা হয় প্রায়র পারমিশন অফ বা প্রায়র রেকমেন্ডেশন অফ দ্য প্রেসিডেন্ট, অ্যান্ড ইন দ্য স্টেট সেটা প্রায়র রেকমেন্ডেশন অফ দ্য গভর্নর। ঠিক আছে, তো মাথায় রেখো। এই রিলেটেড আরেকটা কথা বলে রাখি, আর একটা কথা হয় ফাইন্যান্স বিল, সেটা আছে আর্টিকেল 117-তে। ঠিক আছে, এটা আছে আর্টিকেল 117-তে। ওকে, মাথায় রেখো এই কটা। নেক্সট, হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন ডিরেক্ট দ্য স্টেট টু এস্টাবলিশ পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন ইন দ্য কান্ট্রি। তো বলছে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন এস্টাবলিশ করার জন্য কোথায় মেনশন করা আছে? তোমরা জানো ডিপিএসপিতে আছে, আর্টিকেল 40 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, তো তোমরা জানো আশা করি। ইট ইজ দ্য ডিপিএসপিতে থাকলেও এর কিন্তু কনস্টিটিউশনাল স্ট্যাটাস ছিল না। ইট ইজ আ 73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1992। হ্যাঁ, তোমরা জানো সেদিন থেকে কি হয়েছে আমাদের? না পঞ্চায়েত লোকাল সেলফ গভর্নমেন্ট, রুরাল লোকাল সেলফ গভর্নমেন্ট কি হয়েছে? না আমাদের এক্সিস্ট করে।
ঠিক আছে, আর্টিকেল 243 থেকে আর্টিকেল 243 ও পর্যন্ত তোমরা জানো কি আছে না পঞ্চায়েতের কথা আছে। কোথায় আছে? পার্ট 9 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে আছে, 11 শিডিউলে আছে। ঠিক আছে, ভেরি 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 মাচ ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো তোমাদের বলতে পারো যে পার্ট 9-এ আপনি বলছেন 243-তে, কিন্তু আপনি বললেন যে অরিজিনালি কনস্টিটিউশনে ছিল না, তাহলে আর্টিকেল 243-তে এলো কি করে? তো এটা একটা হিস্ট্রি। আমি ইটসেলফ তোমাদের যদি সত্যি রিকোয়ারমেন্ট থাকে আমাকে কমেন্টে জানাও। আমি এই পঞ্চায়েতি রাজের যে হিস্ট্রি কী করে এলো আমাদের দেশে পঞ্চায়েতি রাজ, আমি সেপারেট ভিডিও বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। হু অ্যাকর্ডস অর্গানাইজেশন রিকগনিশন অফ ভেরিয়াস পলিটিক্যাল পার্টিজ অ্যাজ এ ন্যাশনাল রিজনাল পার্টি। বলছে যে কে রিকগনাইজ করে কোনো একটা পার্টি, ন্যাশনাল পার্টি কি স্টেট পার্টিকে রিকগনাইজ করে? তো এটা করে কিন্তু বাবা ইলেকশন কমিশন। কে করে? এটা করে ইলেকশন কমিশন। তো ইলেকশন কমিশন ডিসাইড করে কোন পার্টি স্টেট পার্টি কিনা, ন্যাশনাল লেভেল পার্টি কিনা। তো এগুলো কিন্তু করে কে? মাথায় রাখতে হবে ইলেকশন কমিশন। আর্টিকেল কত? আবারও বলছি, ইলেকশন কমিশনের কথা আছে পার্ট 15 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর্টিকেল 324-এ আছে, আর্টিকেল 324-এ আছে। তো এখন চিফ ইলেকশন কমিশনার কে আছে? তোমরা জানো রাজীব কুমার ইজ দ্য রাইট নাও চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। এটা খুবই 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 ইম্পর্টেন্ট। এবং প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে চিফ ইলেকশন কমিশনার এবং আদার ইলেকশন কমিশনার্সকে। তার সাথে সাথে রিজিওনাল কমিশনার্সকেও অ্যাপয়েন্ট করে কে? প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে। এবং একটা কথা মাথায় রাখতে হবে কি, যে তারা কিন্তু পোস্ট হোল্ড করে 6 ইয়ার বা 65 ইয়ার, হুইচ এভার ইজ আর্লিয়ারে। ঠিক আছে, অলদো দে আর অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, যদিও বা তারা প্রেসিডেন্টের দ্বারা অ্যাপয়েন্টেড হয়, কিন্তু 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 তারা সরাইকে না, তাদেরকে সরানোর জন্য একটা লেজিসলেটিভ প্রসিডিওর আছে, পার্লামেন্ট তাদেরকে সরাতে পারে। ঠিক আছে, তো পার্লামেন্টের রেকমেন্ডেশনে অ্যাকচুয়ালি কী করে না, প্রেসিডেন্ট সরায়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস কারেক্টলি ডেসক্রাইব আ হাং পার্লামেন্ট? হাং পার্লামেন্ট মানে কি? যদি এরকম হয় যে কোনো একটা জায়গায় ইলেকশন হলো কিন্তু কোনো পার্টি ক্লিয়ার কাট মেজরিটি লাভ করতে পারেনি। আমি ছোট করে যদি বলি, ধরে নাও কোনো একটা জায়গায়, ঠিক আছে, বা ধরে নাও যে 100খানা সিট আছে, তাহলে জয়ী দল হিসেবে কাকে ডিক্লেয়ার করবো? যে পার্টি অ্যাটলিস্ট 50% প্লাস 1 সিট সিকিওর করবে। তাহলে 50% প্লাস 1 মানে 51টা সিট। এক্ষেত্রে যদি দেখা যায় যে কোনো একটা পার্টি দেখা যায় 30টা সিট পেয়েছে, আর একটা পার্টি পেয়েছে 40টা সিট, আর একটা পার্টি 40, 30, 70, 30টা সিট, তাহলে বলো কি হবে? তা কেউ কি 51টা সিট পেয়েছে? পায়নি। তো এরকম কন্ডিশনে বলবো কি, যে হাং পার্লামেন্ট হয়েছে, কোনো পার্টি ক্লিয়ার কাট মেজরিটি পায়নি। ঠিক আছে, তো এইরকম কন্ডিশনকে বলা হয় হাং পার্লামেন্ট। এর কারণে এখানে একটা সিচুয়েশন হয় যেটাকে বলা হয় সিচুয়েশনাল ডিসক্রিশন। মন দিয়ে শুনবে, সিচুয়েশনাল ডিসক্রিশন যেটা করতে পারে, এটা এনজয় করে কে? প্রেসিডেন্ট। এরকম কন্ডিশনে প্রেসিডেন্ট চাইলে এদের মধ্য থেকে মোটামুটিভাবে এদের মধ্যে থেকে যেই পার্টি সব থেকে বেশি সিট সিকিওর করেছে তাদের লিডারকে তিনি ডাকতে পারেন গভর্নমেন্ট ফর্ম করার জন্য। তো সেক্ষেত্রে তিনি আসতে পারেন, ওকে, এবং এসে তাকে কিন্তু অবশ্যই মেজরিটি প্রুভ করতে হবে। ঠিক আছে, তবেই কিন্তু এটা কন্টিনিউ থাকবে, আদারওয়াইজ কিন্তু না। ঠিক আছে, তো এটা মাথায় রেখো একটুখানি। নেক্সট কোশ্চেন, হুইচ নন মেম্বার ক্যান পার্টিসিপেট ইন দ্য বিজনেস অফ, এটা অ্যাকচুয়ালি আইদার হাউস হবে। ঠিক আছে, আদার নয়, আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট। ঠিক আছে, তো কে কোন নন মেম্বার বলেছে ক্যান পার্টিসিপেট? নন মেম্বার মানে কে পার্লামেন্টের মেম্বার না হয়েও এরকম আসতে পারে, তো পার্লামেন্টের অধিবেশনে যোগদান করতে পারে। ইট ইজ দ্য নান আদার দ্যান, ইয়াস, অ্যাটর্নি জেনারেল। ঠিক আছে, ইট ইজ দ্য অ্যাটর্নি জেনারেল। তোমরা জানো অ্যাটর্নি জেনারেল চাইলে তো পার্লামেন্টের যে কোনো হাউসে তিনি কিন্তু জয়েন করতে পারে। তো অ্যাটর্নি জেনারেল আর্টিকেল কত আছে? আর্টিকেল 76 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে এই অ্যাটর্নি জেনারেলের কথা আছে। এবং তোমরা এটাও জানো যে এই অ্যাটর্নি জেনারেল কি, তিনি কিন্তু একজন ইউনিয়ন এক্সিকিউটিভের আন্ডারে কিন্তু আসেন। ঠিক তো? আচ্ছা, এছাড়া যদি এই নন মেম্বার না দিয়ে যদি প্রশ্নটা একটু ঘুরিয়ে দিত যে কোন বা কে বা কারা, কোন পোর্টফোলিও তারা কিন্তু কি করতে পারে, যে পার্লামেন্টের যে কোনো হাউসেই তারা অংশগ্রহণ করতে পারে, যদি প্রশ্নটা এরকম করে আসতো তাহলে আমরা কি করতাম? দেখো, কোনো মিনিস্টার, যে কোনো মিনিস্টার তারা যে কোনো হাউসে জয়েন করতে পারে, যে কোনো হাউসের সেশনে জয়েন করতে পারে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কি বললাম? যে কোনো মিনিস্টার, যে কোনো মিনিস্টার তারা যে কোনো হাউসে জয়েন করতে পারে, কোনো অসুবিধা নেই। এবং এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো আছে কিন্তু আর্টিকেল 88 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে। ঠিক আছে, যে যে কোনো মিনিস্টার এবং অ্যাটর্নি জেনারেল তারা যে কোনো হাউসে তারা জয়েন করতে পারে যে কোনো সময়। ঠিক আছে, এটা একটুখানি মাথায় রেখো। নেক্সট কথা যেটা বলবো, যেটা ডিফারেন্স বিটুইন অ্যাটর্নি জেনারেল এবং মিনিস্টার, ভালো করে মন দিয়ে শুনবে। অ্যাটর্নি জেনারেল চাইলে ভারতবর্ষের যে কোনো কোর্টে, যে কোনো হাইকোর্টে তিনি যেতে পারেন, কোনো চাপ নেই, যেটা মিনিস্টাররা পারে না। ঠিক আছে, তো এইটুকু একটুখানি ডিফারেন্স আছে, একটুখানি মাথায় রেখো, যেটা আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসার মতোই কিন্তু কোশ্চেন।
ঠিক আছে, চলো নেক্সট। ভাইস প্রেসিডেন্টের আর্টিকেল আছে, তোমরা জানো, দেয়ার শ্যাল বি ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, আর্টিকেল 63-তে আছে। ভাইস প্রেসিডেন্ট এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ রাজ্যসভা, আর্টিকেল 64-এ আছে। হ্যাঁ, এটা একটু মাথায় রেখো। এবং আরেকটা কথা মাথায় রেখো, যদি এরকম হয় যে প্রেসিডেন্টের পদ ভ্যাকেন্ট হয়ে গেছে, সেক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট কিন্তু প্রেসিডেন্টের পদ সাময়িকভাবে সামলায়। তো আর্টিকেল 65-এ আছে ম্যাক্সিমাম 6 মাস পর্যন্ত তিনি দেখতে পারেন। ঠিক আছে, ইন অ্যাবসেন্স অফ প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট তখন কে দেখে? তখন দেখে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়াও যদি না থাকে তাহলে সে কে দেখে? না, সিনিয়র মোস্ট জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট। এগুলো মাথায় রেখো, পরীক্ষার জন্য হাইলি 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 ইম্পর্টেন্ট। চলো নেক্সট কি আছে? ইন হুইচ হাউস অফ দ্য পার্লামেন্ট দ্য প্রিজাইডিং অফিসার ইজ নট আ মেম্বার অফ দ্য হাউস। ঠিক আছে, তো প্রথমে একটুখানি বলে রাখি বাবা, প্লিজ ভিডিওটা একটু হয়তো লম্বা হবে, তার কারণ বুঝতেই পারছো আমি একটু ডিটেলসে চেষ্টা করছি, না বলা সত্ত্বেও হয়ে যাচ্ছে, কিছু করার নেই। তো প্লিজ শেষ পর্যন্ত তোমরা দেখো, এগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় আসে, কিন্তু এগুলো আসার মতোই জিনিস। ঠিক আছে, আমি এক্সট্রা কিচ্ছু আলোচনা করছি না। ওকে, আচ্ছা চলো। তো বলছি যে কোন ব্যক্তি ইন হুইচ হাউস অফ দ্য পার্লামেন্ট প্রিজাইডিং অফিসার, প্রিজাইডিং অফিসার মানে কে? যে হাউসের যিনি প্রিসাইড করেন, ঠিক আছে, তিনি ওই হাউসের মেম্বার নয়। দেখো, লোকসভাকে যিনি প্রিসাইড করে তাকে আমরা কি বলে থাকি? স্পিকার বলে থাকি। স্পিকার কি ওই হাউসের মেম্বার নয়? অবভিয়াসলি মেম্বার। স্পিকার, লোকসভার স্পিকার তো ওই হাউসের অবশ্যই মেম্বার। আমরা লাস্ট দিন দেখেছিলাম স্পিকার হতে গেলে বয়স কত লাগে? অ্যাটলিস্ট 25 বছর বয়স হলে স্পিকার হয়ে যায়, তো কোনো চাপ নেই। ঠিক আছে, আচ্ছা রাজ্যসভা, একটু আগে এই লাস্ট কথাটা যে আমি বলেছিলাম মনে আছে? এই যে 64, ভাইস প্রেসিডেন্ট ইজ দ্য এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ রাজ্যসভা, মনে আছে আশা করি। তো রাজ্যসভার যিনি প্রিজাইডিং অফিসার তাকে কিন্তু আমরা স্পিকার বলে ডাকি না, তাকে আমরা ডাকি কি? চেয়ারম্যান বলে ডাকি, চেয়ারম্যান বলে ডাকি। তো অবভিয়াসলি ভাইস প্রেসিডেন্ট কি রাজ্যসভার মেম্বার? অবভিয়াসলি নয়, অবভিয়াসলি নয়। ওকে, তো মাথায় রাখো, রাজ্যসভার মেম্বার হতে গেলে বয়স কত লাগে? 30 বছর। কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান মানে ভাইস প্রেসিডেন্ট হতে গেলে বয়স কত লাগে? 35 বছর, মাথায় রেখো। আচ্ছা বিধানসভা, বিধানসভা যিনি প্রিসাইড করেন তাকেও আমরা স্পিকার বলে ডাকি, এবং তারও ন্যূনতম বয়স কত? 25 বছর। একটা কথা একটুখানি মাথায় রাখি, জেনারেলি আমরা দেখি কি লোকসভার সঙ্গে বিধানসভা এবং রাজ্যসভার সঙ্গে বিধান পরিষদকে আমরা তুলনা করে থাকি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবারে বিধান পরিষদের যিনি প্রিজাইডিং অফিসার তিনি কিন্তু বিধান পরিষদের একজন মেম্বার, মাথায় রেখো। তিনি কিন্তু নন মেম্বার নন, তিনি কিন্তু বিধান পরিষদের একজন মেম্বার। কারণ আমাদের রাজ্যে কিন্তু ভাইস গভর্নর বলে কোনো পোস্ট নেই। যেমন ভাইস প্রেসিডেন্টকে বলি আমরা এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ রাজ্যসভা, তেমনি ভাইস গভর্নর বলে তো কোনো পোস্ট নেই না বাবা, তো মাথায় রেখো। ঠিক আছে, তো বিধান পরিষদের যিনি কিনা প্রিজাইডিং অফিসার তিনি কিন্তু বিধান পরিষদের একজন মেম্বার, এবং বিধান পরিষদের প্রিজাইডিং অফিসার হতে গেলে বা চেয়ারম্যান হতে গেলে 35 নয় 30 বছর বয়স লাগে। ঠিক আছে, মাথায় রেখো, ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভেরি ট্রিকি। ঠিক আছে, চলো নেক্সট। হু ইজ দ্য ফাইনাল অথরিটি অফ ইন্টারপ্রেট দ্য কনস্টিটিউশন? তো কে কনস্টিটিউশনকে ফাইনালি ইন্টারপ্রেট করে আর কি? তো জানো, ইট ইজ দ্য সুপ্রিম কোর্ট। আর্টিকেল 147 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এই কথাটা মেনশন করা আছে যে সুপ্রিম কোর্ট ইজ দ্য ফাইনাল অথরিটি। যে কি করতে পারে না, যে অ্যাকচুয়ালি আমাদের কনস্টিটিউশনকে ইন্টারপ্রেট করে। অসুবিধা নেই কোনো। আচ্ছা, বাকি দেখো, বাকি প্রেসিডেন্ট কি করে? সংবিধানকে প্রিজার্ভ করে, প্রোটেক্ট করে এবং ডিফেন্ড করে। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোথায় পাবো এটা? সংবিধানে কোথায় লেখা আছে? আর্টিকেল 60 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেখানে ওথের কথা বলা আছে না প্রেসিডেন্টের, তো সেখানে দেখবো এখানে পরিষ্কারভাবে, তোমরা দেখো বইটা খুলে দেখো, লেখা আছে যে প্রেসিডেন্ট যেটা করে কনস্টিটিউশনকে প্রিজার্ভ করে, প্রোটেক্ট করে এবং ডিফেন্ড করে। ঠিক আছে, মাথায় রেখো, ইন্টারপ্রেট নয়। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, আচ্ছা কি বলেছে? হুইচ অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন প্রোভাইডেড কনস্টিটিউশনাল স্ট্যাটাস টু দ্য পঞ্চায়েত? একটু আগে বলে, ইট ইজ দ্য 73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। নেক্সট যদি বলি 74th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কী পেয়েছিলাম না? মিউনিসিপ্যালিটিকে পেয়েছিলাম আমরা, এবং পার্ট 9A-তে দেখেছিলাম আমরা মিউনিসিপ্যালিটিকে। ঠিক আছে, এবং মিউনিসিপ্যালিটির আর্টিকেল কত? আর্টিকেল 243 MNO পর্যন্ত পেয়েছিলাম পঞ্চায়েতকে, পি থেকে শুরু করে ZG পর্যন্ত। ঠিক আছে, 243 ZG পর্যন্ত পাবো কাকে? মিউনিসিপ্যালিটিকে। এবং কোন শিডিউলে? ইট ইজ দ্য 12th শিডিউল, মাথায় রাখো, অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। চলো নেক্সট কোশ্চেন। দ্য ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আর ডিপিএসপি আর কীরকম? জাস্টিসিয়েবল না, ফান্ডামেন্টাল রাইট আর জাস্টিসিয়েবল। ঠিক আছে, নন জাস্টিসিয়েবল। এটা কি মন গড়া কথা? না, একদমই না। আর্টিকেল 37 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এই কথাটা বলা আছে। কি লেখা আছে? যে ডিপিএসপি ইজ নট এনফোর্সেবল বাই দ্য কোর্ট অফ ল। বাই দ্য ওয়ে, ডিপিএসপি ছাড়াও আমাদের কনস্টিটিউশনে একাধিক প্রভিশন আছে যেগুলো কিনা নন জাস্টিসিয়েবল। যেমন অবভিয়াসলি প্রিয়াম্বল, মাথায় রেখো, অবভিয়াসলি ফান্ডামেন্টাল ডিউটি, মাথায় রেখো। তাহলে প্রিয়াম্বল, ফান্ডামেন্টাল ডিউটি অ্যান্ড ডিপিএসপি, ঠিক আছে, দিজ আর নন জাস্টিসিয়েবল। আর যদি বলে
ডিপিএসপি গুলো কি জাস্টিস কিনা? ডিপিএসপি কি জাস্টিস? হ্যাঁ, অবভিয়াসলি জাস্টিস, বিয়ন্ড ডাউট। জাস্টিস তো অবশ্যই সিকিউর করে, কিন্তু নন জাস্টিসিয়েবল জাস্টিস, মাথায় রেখো। আর জাস্টিসের কথা কোথায় কোথায় পাবো? ইটস ওয়ান্স এগেইন প্রিএমবেলে পাবো, আর ফান্ডামেন্টাল রাইটে পাবো, আর ডিপিএসপিতেও পাবো। ঠিক আছে, ভুলে যাও না বাবা, প্লিজ মাথায় রেখো, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। জাস্টিসের কথা বলছি, কেমন? আচ্ছা, দ্য প্রিএমবেল টু দ্য কনস্টিটিউশন ডিক্লেয়ার ইন্ডিয়া অ্যাজ, তো বলছে প্রিএমবেলে কি দেখে? উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সোলেমলি রিজলভ কনস্টিটিউট ইন্ডিয়া ইনটু আ, কি লেখা থাকে? সোভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। কোথায় আছে? এ দেখো, সোভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক। ঠিক আছে, সোভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক, দিস ইজ দ্য রাইট নমেনক্লেচার। তো মাথায় রেখো, পরীক্ষায় আসে। আর তোমরা জানো সোশ্যালিস্ট এবং সেকুলার এই যে নমেনক্লেচার, এই দুটো টার্ম ইনিশিয়ালি ছিল না। ইট ইজ দ্য 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1976। আমরা কি করেছি? এই সোশ্যালিস্ট এবং সেকুলার কথাটা আমরা অ্যাড করেছি। ঠিক আছে, মাথায় থাকবে। আচ্ছা, এই সোশ্যালিস্ট কথাটা কোথা থেকে নিয়েছি? ইউএসএসআর থেকে। ঠিক আছে, মাথায় দেখো। এবং আমাদের সোশ্যালিস্ট কিন্তু ইউএসএসআর এর মতো সোশ্যালিস্ট নয়। আমাদের সোশ্যালিজম কিন্তু ডেমোক্রেটিক সোশ্যালিজম। মাইন্ড ইট, কি বললাম? ডেমোক্রেটিক সোশ্যালিজম। ঠিক আছে, এর অনেক ফিচার আছে, পরে কোনোদিন সময় হলে আমি পড়াবো, কোনো চাপ নেই। তো মাথায় রাখো, আমাদের সোশ্যালিজম এটা কিন্তু পিওরলি মার্কসিজম সোশ্যালিজম নয়, এটা একটা ব্লেন্ড। এটা একটা ব্লেন্ড। কার কার ব্লেন্ড? কার্ল মার্কস এবং মহাত্মা গান্ধীর একটা ব্লেন্ড অফ সোশ্যালিজম। ঠিক আছে, মাথায় রেখো। ইটস অলসো প্রিভিয়াস ইয়ারে কিন্তু কোশ্চেন মেন্সে এসেছিল। ঠিক আছে, তো প্লিজ 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 মাথায় রেখো, প্লিজ মাথায় রেখো। নেক্সট, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এস্টাবলিশড আ পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট ফলোয়িং দ্য প্যাটার্ন অফ, তো বলছে আমরা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট করেছি কোন দেশের অনুকরণে? অবভিয়াসলি এতদিন ধরে রাজত্ব করেছে, তো তাদের থেকেই না আমরা নেব, তাই না? এটা আমরা নিয়েছি কোন দেশ থেকে? তো ব্রিটেন থেকে নিয়েছি। বাই দ্য ওয়ে, ব্রিটেন থেকে আমরা আর কি কি নিয়েছি? দেখো, রুল অফ ল এর কনসেপ্ট নিয়েছি, আর্টিকেল 14 যেটা আছে। ঠিক আছে, পার্লামেন্টারি প্রিভিলেজেস, সিঙ্গেল সিটিজেনশিপের কথা দেখি, পার্ট 2 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দেখবো আমরা সিটিজেনশিপের কথা, সেটাও আমরা নিয়েছি ওখান থেকে। বাইক্যামেরালিজম, তাই না? দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা যে দেখি আমরা পার্লামেন্টে, ইউনিয়ন পার্লামেন্ট, তাই না? লোকসভা, রাজ্যসভা বা স্টেটেগুলোতে কোথাও কোথাও আছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, লেজিসলেটিভ কাউন্সিল, এই যে বাইক্যামেরালিজম, এটাও নিয়েছি আমরা ফ্রম ব্রিটেন থেকে। ঠিক আছে, এবং লেজিসলেটিভ প্রসিডিওর্সগুলো নিয়েছি আমরা কোথা থেকে? ব্রিটেন থেকে। বাই দ্য ওয়ে, ফ্রান্স থেকে আমরা কি কি নিয়েছি? এগুলো ভেরি মাচ ইম্পর্টেন্ট। রিপাবলিক, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, প্রিএমবেলে যে কথাগুলো আছে এগুলো আমরা ফ্রান্স থেকে নিয়েছি। ঠিক আছে, আচ্ছা, আমি যদি কানাডার কথা বলি, এই যে ফেডারেশন উইথ স্ট্রং সেন্টার আমরা বলি না, আমরা অবভিয়াসলি আমরা ফেডারেল, কিন্তু বেসিক্যালি আমরা তো কোয়াসি ফেডারেল, আধা যুক্তরাষ্ট্রীয়। তো উইথ স্ট্রং সেন্টার এই কনসেপ্টটা নিয়েছি ফ্রম কানাডা থেকে। ঠিক আছে, তো একটুখানি মাথায় রেখো, এগুলো ভেরি মাচ ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভেরি মাচ ইম্পর্টেন্ট। চলো নেক্সট, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ, তো কীরকম? ভারতের কনস্টিটিউশন নেচার কীরকম? রিজিড, ফ্লেক্সিবল, পার্টলি রিজিড, পার্টলি ফ্লেক্সিবল, অবভিয়াসলি। তো কী করে বুঝবো? দেখো, কী করে বুঝবো আমরা? দেখো, ফিউ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন যেটা আমরা অ্যামেন্ড করি, তার প্রসিডিওরটা ইজ ভেরি মাচ টাফ। সেটা আছে আর্টিকেল 368 ক্লজ 1 এবং ক্লজ 2-তে, তোমরা জানো। ঠিক আছে, আচ্ছা, এ তো গেল একটা প্রথা। আর এক ধরনের ভাবে আমরা কনস্টিটিউশনকে অ্যামেন্ড করতে পারি বাই কনভেনশন, যেটাকে আমরা বলি সিম্পল অর্ডিনারি লেজিসলেশন। ঠিক আছে, অর্ডিনারি লেজি সিম্পল মেজরিটিতে করি। যেমন ধরো আমাদের যদি বলি পার্ট 1, পার্ট 2, পার্ট 6, সরি পার্ট 1, পার্ট 2 অবভিয়াসলি হবে। তারপরে তোমার শিডিউল 1, শিডিউল 2, হ্যাঁ, শিডিউল 5, শিডিউল 6, এই জিনিসগুলো যেগুলো আমরা করি, এর জন্য তো আমরা 368 দিয়ে করি না, অর্ডিনারি লেজিসলেশন দিয়ে করি। তো সেই পার্টটা কি? সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ফ্লেক্সিবল ইন নেচার। তো ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ব্লেন্ড অফ ফ্লেক্সিবিলিটি অ্যান্ড রিজিডিটি। মাথায় রেখো, ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অফিসেস হ্যাজ নট বিন প্রোভাইডেড বাই দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? বলছে কোনটা ভারতের সংবিধানে মেনশন করা নেই, কোন অফিসের কথা? ঠিক আছে, ইট ইজ অলসো পাথি কোশ্চেন। দেখো, ডেপুটি প্রাইম মিনিস্টার কথা বলা নেই। যদি সংবিধানে থাকতো না, তাহলে অবশ্যই অবভিয়াসলি আমাদের একটা ডেপুটি প্রাইম মিনিস্টার থাকতো। ঠিক আছে, প্রথম আমাদের যিনি ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, এই বছর মেন্সে আসা কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা, বাই দ্য ওয়ে, যদি মাথায় আসতেই পারে, তাহলে ডেপুটি চেয়ারম্যান ও রাজ্যসভার কথা সংবিধানের কত নম্বর ধারায় লেখা আছে? এটা আছে আর্টিকেল 89-এ। ঠিক আছে, ডেপুটি স্পিকার অফ লোকসভার কথা কোথায় লেখা আছে? এটা পাবো 93-তে। ঠিক আছে, 93-তে। আর ডেপুটি স্পিকার অফ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির কথা কোথায় দেখতে পাবো? এটা পাবো আর্টিকেল 178-এ। তো অবভিয়াসলি সংবিধানে আছে। নেক্সট, দ্য ইউনিয়ন বাজেট ইজ লেড বিফোর দ্য 2 হাউসেস অফ দ্য পার্লামেন্ট। ঠিক আছে, দ্য ইউনিয়ন বাজেট, ঠিক আছে, ইন অ্যাকর্ডেন্স উইথ আর্টিকেল নাম্বার। তো আমরা যে বাজেট যে করি, বাই দ্য ওয়ে, বাজেট কথা কি আমাদের সংবিধানে কোথাও লেখা আছে? না, নেই। দ্য টার্ম বাজেটের কথা সংবিধানে কোথাও মেনশন করা নেই। মাথায় রেখো, লেখা আছে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কথা। ঠিক আছে, অ্যানুয়াল
ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কথা লেখা আছে, যেটাকে আমরা বাজেট বলে জেনারেলি আমরা জানি। তো সেটা আছে আর্টিকেল 112 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে। ঠিক আছে, রইল বাকি কি? রইল বাকি আর্টিকেল 360, ভেরি মাচ ইম্পর্টেন্ট। 360 কি আছে? 360 আছে তোমার হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সির কথা আছে, তোমরা জানো। এবং আর্টিকেল 73, আর্টিকেল 73 মানে এক্সটেনশন অফ এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য ইউনিয়ন, তোমরা জানো আর্টিকেল 73 এটা আছে। ঠিক আছে, আচ্ছা একটু মাথায় রেখো, এগুলো ইম্পর্টেন্ট। দ্য অ্যান্টি ডিফেকশন বিল ওয়াজ পাসড আন্ডার দ্য মিনিস্টারশিপ অফ, তো সোজা কথা সেই সময় কে অ্যাকচুয়ালি প্রাইম মিনিস্টার ছিল জানতে চেয়েছে। কে ছিল প্রাইম মিনিস্টার? এটা খুবই সহজ একটা প্রশ্ন ছিল, রাজীব গান্ধী। ঠিক আছে, এটা হয়েছিল 1985-এ। ঠিক আছে, অ্যান্টি ডিফেকশনের কথা বলছি আমি। আচ্ছা ছোট্ট করে যদি আমি বলে দিই একটুখানি, যে ডিফেকশন কোন কোন ক্ষেত্রে হয়। যদি কোনো ব্যক্তি কোনো একটা পলিটিক্যাল পার্টিতে থেকে বিলং করেন, তিনি যদি ওই পার্টি ছেড়ে যদি অন্য কোনো পলিটিক্যাল পার্টিতে যদি জয়েন করেন, তো সেক্ষেত্রে সেটা ধরে নেওয়া হয় যে অ্যান্টি ডিফেকশনের কেস আর কি। সাধারণত অপোজিশন থেকে, সাধারণত সবসময় নয়, অপোজিশন থেকে রুলিং পার্টিতে জয়েন করা হয়। এটা 1 নম্বর কেস গেল। 2 নম্বর কেস হচ্ছে যদি কোনো ব্যক্তি কোনো পলিটিক্যাল পার্টি থেকে তো বিলং করেন, তিনি যদি ওই পলিটিক্যাল পার্টি যদি সদস্য পদ যদি ছেড়ে দেন, তাহলেও তার সিটটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। এছাড়া কোনো নমিনেটেড মেম্বার, আমরা জানি নমিনেটেড মেম্বার রাজ্যসভাতে আছে 12 জন, তিনি ইলেক্টেড হওয়ার পরে, মানে নমিনেটেড হওয়ার পরে, ইলেক্টেড নয় সরি, নমিনেটেড হওয়ার পরে 6 মাসের মধ্যে যদি তিনি কোনো পলিটিক্যাল পার্টিতে যদি ভিড়ে যায়, ইটস ওকে। আফটার এক্সপায়ারি অফ 6 মান্থ তিনি যদি কোনো পলিটিক্যাল পার্টিতে যদি জয়েন করেন, তাহলে সেটা অ্যান্টি ডিফেকশনের আওতায় আসবে। আর অবভিয়াসলি কোনো নির্দল প্রার্থী, যেটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট মেম্বার বলি, তিনি যে কোনো সময় যদি কোনো পলিটিক্যাল পার্টিতে যদি জয়েন করেন, তাহলে সেটাও কিন্তু অ্যান্টি ডিফেকশনের আওতায় আসবে। তো মাথায় রাখো, ভেরি মাচ ইম্পর্টেন্ট, এগুলোও আসতে পারে। 10th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে কি আছে? আমাদের অ্যান্টি ডিফেকশনের কথা বলা আছে। ঠিক আছে, চলো নেক্সট। ছত্তিশগড়, হুইচ কেম টু বিং অন 1st November 2000, হ্যাজ বিন কার্ভড আউট অফ, তো বলছে কোন রাজ্য থেকে ছত্তিশগড় তৈরি হয়েছে? তোমরা জানো কোথা থেকে তৈরি হয়েছে? না, আমরা মধ্যপ্রদেশ থেকে তৈরি হয়েছে ছত্তিশগড়। ঠিক আছে, দেখো 2000 সালে 3টে রাজ্য তৈরি হয়েছিল। একটা তো হয়েছিল মধ্যপ্রদেশ থেকে ভেঙে হয়েছিল ছত্তিশগড়, মাথায় রাখবে CUJ। ঠিক আছে, ক্যালকাটা ইউনিভার্সিটি যাবো, মাথায় রাখবে CUJ। সিতে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ থেকে হয়েছিল। ইউতে উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড হয়েছিল কোথা থেকে? উত্তরপ্রদেশ থেকে হয়েছিল উত্তরাখণ্ড। আর যেতে ঝাড়খণ্ড হয়েছিল বিহার থেকে। ঠিক আছে, ছত্তিশগড় হয়েছিল 1 তারিখে নভেম্বরের, আর 9 তারিখে হয়েছিল উত্তরাখণ্ড, আর 15 তারিখে হয়েছিল কি আমার হচ্ছে ঝাড়খণ্ড। মাথায় রেখো, ভেরি মাচ ইম্পর্টেন্ট। নেক্সট, হাউ মেনি টাইমস ডিড দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ডিক্লেয়ার ন্যাশনাল এমার্জেন্সি? শোভা, তো আজ পর্যন্ত কতবার ন্যাশনাল এমার্জেন্সি প্রেসিডেন্ট ডিক্লেয়ার করে জানতে চেয়েছে? কতবার? 3বার। 3বার হয়েছে, জানো তোমরা থ্রাইস। কবে কবে? প্রথমে হয়েছিল ইন্দো চীন ওয়ার 1962-তে হয়েছিল। ঠিক আছে, দ্বিতীয়বার হয়েছিল ইন্দো পাক ওয়ার 1971, তৃতীয়বার 1975। এই দুটোই হয়েছিল তোমার ইন্দো পাক ওয়ার ছিল, আর একটা ছিল ইন্টারনাল ডিস্টারবেন্স। ঠিক আছে, 1975-এ। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি? আচ্ছা বাই দ্য ওয়ে, তোমরা জানো ওয়ার, এক্সটার্নাল অ্যাগ্রেশন এবং আর্মড রিবেলিয়ন, তোমরা জানো এই 3টে কারণে কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি জারি করা যায়। ঠিক আছে, কোথায় আছে? আর্টিকেল 352-তে আছে। যদিও ন্যাশনাল এমার্জেন্সি টার্মটা সেখানে লেখা নেই, লেখা আছে প্রোক্লেমেশন অফ এমার্জেন্সি। ঠিক আছে, তো প্রোক্লেমেশন অফ এমার্জেন্সি যেটা, সেটাই ন্যাশনাল এমার্জেন্সি। মাথায় রেখো একটুখানি। বাই দ্য ওয়ে, তোমরা যদি কেউ ডিটেল জানতে চাও, আমার ইউটিউবেই একটা ভিডিও আছে এমার্জেন্সি রিলেটেড, পারলে ভিডিওটা দেখে নিও, তোমাদের কাজে লাগবে। চলো নেক্সট। দ্য ডিসিশন টু হোল্ড পঞ্চায়েত ইলেকশন ইজ টেকেন বাই দ্য, তো পঞ্চায়েতের ইলেকশন কে নেয়? তো মাথায় রাখবো, পঞ্চায়েত মানে লোকাল সেলফ গভর্নমেন্টের মামলা, LSG। ঠিক আছে, তো এটা ডিসিশন কে নেয়? তো স্টেট গভর্নমেন্টই নেবে। ঠিক আছে, মাথায় রেখো। আমি আগের দিন তোমাদের একটা প্রশ্ন রেখেছিলাম যে হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট, আনসার কী হবে? লর্ড রিপন। ঠিক আছে, চলো, অনেকেই তোমরা আনসার করেছো, আমাকে করো না। আমি তোমাদের বলেছিলাম কমেন্ট সেকশানে আনসার করতে, তো তোমরা করেছো কি আমাকে করছো? না, আমাকে নয়, কমেন্ট সেকশানে আনসার করো, বাকিরাও শেয়ার করুক। আর তোমরা প্লিজ, তোমরাও চেষ্টা করো কমেন্ট সেকশানে যে কোশ্চেনগুলো আমি ডিসকাস করছি, তোমরা নিজেদের মতো করে আনসার করার। ঠিক আছে, চলো। আচ্ছা নেক্সট বলছে কি? দ্য 73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 1992। দেখো এই বড় বড় কোশ্চেন দেখে না তোমরা কেউ ঘাবড়ে যাবে না। ঠিক আছে, এগুলো কিন্তু অনেক ইজিলি বরং করা যায়, মাথা ঠান্ডা রেখে। দেখো কীরকম বলছে, প্রোভাইডেড আ কনস্টিটিউশনাল গ্যারান্টি টু ফরমেশন অফ পঞ্চায়েত অ্যাট ভিলেজ অ্যান্ড আদার লেভেলস। কোনো সন্দেহ নেই, একটু আগে তো ডিক্লেয়ার আমরা তো আলোচনাই করলাম যে কনস্টিটিউশনাল স্ট্যাটাস দিয়েছে। হ্যাঁ অবভিয়াসলি ঠিকই আছে। তাহলে প্রথমটা ঠিক আছে, তাহলে প্রথমটা যদি ঠিক থাকে, ডি তো হবে না, গুলি মারো। আচ্ছা নেক্সট কি আছে? অ্যাডেড আ নিউ পার্ট টু দ্য কনস্টিটিউশন রিলেটিং টু আরবান লোকাল বডি। আচ্ছা আরবান লোকাল বডির জন্য কি 73 ছিল?
একটু আগে আলোচনা করেছি, কী হবে, এটা 74th হবে। তাহলে আর যাই হোক না কেন 2 তো জীবনেও হবে না, তাহলে 2 হবে না, কেটে দাও। ঠিক তো, তাহলে হয় সি হবে নয় বি হবে। একেরটা তো ঠিকই আছে, তাহলে 3এরটা চলো ঠিক পড়ে নি। তার মানে না পড়েও বলতে পারি 2এরটা ভুল ছিল। আচ্ছা, স্টিপুলেটেড দ্যাট অল পঞ্চায়েত মেম্বার্স বি ইলেক্টেড ফর 5 years, একদমই ঠিক। টার্মস ইন ইলেকশনস, ওকে, সুপারভাইজড বাই দ্য স্টেট ইলেকশন কমিশন। অবভিয়াসলি একদম ডেফিনেটলি রাইট আনসার আছে, চাপ নেই কোনো। 5 বছরের জন্যই তো ইলেক্টেড হয়। ভোটে দাঁড়াতে গেলে আগের দিন বলেছিলাম 21 বছর বয়স লাগে, ভোট দিতে গেলে 18 বছর বয়স লাগে। কোথায় 21 বছরের কথা বললাম আমি? ফর লোকাল সেলফ গভর্নমেন্টের কথা বলেছিলাম আমি। ঠিক আছে, আর স্টেট ইলেকশন কমিশনের আর্টিকেল কত? আর্টিকেল 243 কে, আর্টিকেল 243 কে মাথায় রেখো। ঠিক আছে, আচ্ছা, দ্য কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, লাস্ট দিনই বলেছিলাম কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের কথা। কবে হয়েছিল? এটা হয়েছিল 1952-তে, 2 অক্টোবর। ঠিক আছে, পরবর্তীকালে 1 বছর পরে 1953-তে এইটা কি হয়ে যায়? ন্যাশনাল এক্সটেনশন সার্ভিস। আশা করি তোমরা জানো, লাস্ট দিনে আমি বলেছিলাম। নেক্সট, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। কি বলেছে? পার্ট 2 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কভার্স আর্টিকেল 12 to 35। তাই কি পার্ট 2 বলেছে, মানে সিটিজেনশিপ, মানে 5 থেকে 11 হবে। আর যাই হোক, একেরটা তো ভুল আছে, তাহলে একেরটা যদি ভুল হয়, এ হবে না, সি হবে না, হয় 2 হবে না, ডি হবে। কি বলেছে? রাইট টু প্রপার্টি ইজ লিস্টেড অ্যাজ ফান্ডামেন্টাল রাইট ইন দ্য কনস্টিটিউশন। আর নো মোর, আজ আর নেই, আজ আর নেই। ইট ইজ দ্য 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1978। আমরা কি করেছি? রাইট টু প্রপার্টিকে আমরা লিগাল রাইট বানিয়ে দিয়েছি আন্ডার 300A পার্ট 12 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে। ঠিক আছে, তো নাইদার নর ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট বলছে, দ্য 6th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কন্টেন দ্য প্রভিশন ফর। তো বলছে 6th শিডিউলে কি আছে, কার প্রভিশনের কথা বলা আছে? তোমরা জানো, এটাও খুবই সহজ কোশ্চেন একটা। অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাইবাল এরিয়াস ইন দ্য স্টেট অফ আসাম, মেঘালয়, মিজোরাম। তো অবভিয়াসলি দিস ইজ রাইট আনসার। আর একটা হবে এবং ত্রিপুরা, এবং ত্রিপুরা। ঠিক আছে, বাকি শিডিউলগুলো আশা করি তোমরা পড়ে রেখেছো, মাথা রেখো একটুখানি, ওখান থেকেও কিন্তু আসে। ঠিক আছে, নেক্সট, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। কি বলেছে? রাজ্যসভা ইজ আ পার্মানেন্ট বডি। কোনো সন্দেহ আছে? নেই কোনো সন্দেহ, রাজ্যসভা অবভিয়াসলি ইটস আ পার্মানেন্ট বডি। ঠিকই আছে। তো বলছে যে এভরি মেম্বার অফ রাজ্যসভা ইজ এন্টাইটেলড টু আ ম্যাক্সিমাম টার্ম অফ 5 years। তাই কি? কি বলেছেন? রাজ্যসভা মেম্বারদের টেনিয়র কত? 6 years। তাহলে 2এরটা তো বাবা ভুলিয়েছে, 2এরটা তো বাবা ভুলিয়েছে। তাহলে হয় বি হবে নয় ডি হবে, দেখা যাক। লোকসভা ক্যান মেক লজ অন সাবজেক্ট মেনশন ইন দ্য স্টেট লিস্ট। এটা অ্যাকচুয়ালি লোকসভার জায়গায় বলা উচিত ছিল যে পার্লামেন্ট ক্যান মেক লজ অন সাবজেক্ট অফ মেনশন স্টেট লিস্ট। চলো লোকসভা ধরে নিলাম। আর্টিকেল 249-এর একটা প্রভিশন আছে না, যে রাজ্যসভা যদি ন্যাশনাল ইন্টারেস্টে যদি 2/3 মেজরিটিতে যদি পাস করে, মেনশন করে যে স্টেট লিস্টে ল বানানোর প্রয়োজন, তো তখন বানাতে পারে। তো ঠিকই আছে। ঠিক আছে, তো বি ইজ দ্য রাইট অ্যান্সার। বাই দ্য ওয়ে, বাকি যে কটা আর্টিকেল আছে সেগুলোও মনে রাখো। আর্টিকেল 249 যেমন আছে, আর্টিকেল 250, আর্টিকেল 252, আর্টিকেল 253 মাথায় রেখো। এই সব কটা কারণেই কিন্তু স্টেট লিস্টের উপর ল বানানো যায়। 250-এ ন্যাশনাল এমার্জেন্সিগত কারণে, 252-তে 2 or more স্টেট যদি চায় তখন, এবং 253-তে যদি কোনো ইন্টারন্যাশনাল ট্রিটি এগ্রিমেন্ট যদি লাগু করা হয় সেরকম কারণে। ঠিক আছে, নেক্সট, হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট গ্র্যান্টেড দ্য রাইট টু এডুকেশন ফর অল সিটিজেন্স। ঠিক আছে, পাতি কোশ্চেন, আগের দিন বলেছিলাম। 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 2002 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কি বলেছে? দ্য পার্লামেন্ট হ্যাজ পাওয়ার টু লেজিসলেট উইথ রেসপেক্ট টু ম্যাটার ইন স্টেট লিস্ট প্রোভাইডেড ইট ইজ ইন দ্য, একটু আগেই বললাম কি হবে তাহলে আনসার, এটা হবে অ্যাকর্ডিং টু অপশন ন্যাশনাল ইন্টারেস্ট ইজ দ্য রাইট আনসার। আর্টিকেল 249-এ আছে, চাপ নেই কোনো। বাকিগুলো কি আছে? বাকিগুলো কিন্তু নেই, দেখো বাকিগুলো কিন্তু দেয়নি। আচ্ছা, নিফা, নিফা নামে আমরা কোনটাকে জানতাম? নিফা নামে জানতাম আমরা কাকে? অরুণাচল প্রদেশকে আমরা নিফা নামে জানতাম। ঠিক আছে, আচ্ছা নেক্সট, পঞ্চায়েত। পঞ্চায়েত কি বলছে? আর অথরাইজ টু লেভি ট্যাক্সেস অনলি, আর হ্যাভ নো পাওয়ার টু লেভি ট্যাক্সেস, অবভিয়াসলি নয়, ডি ইজ দ্য রাইট আনসার। অথরাইজ টু লেভি কালেক্ট দ্য ট্যাক্সেস, ডিউটিস, টোলস অ্যান্ড ফিস। আর্টিকেল 243 এইচে আমরা এগুলো দেখতে পাবো, আর্টিকেল 243 এইচে দেখতে পাবো। ঠিক আছে, আচ্ছা, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক ফর বোথ মেন অ্যান্ড ওমেন। তো এটা কোথায় পাবো? ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, খুবই পাতি জিনিস। এটা পাবো আমরা কোথায়? ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে পাবো। ঠিক আছে, আর্টিকেল 39-এ দেখো, সার্টেন প্রিন্সিপাল ফলোড বাই স্টেট বলে যেটা আছে,
দেখো ওখানে আমরা পেয়ে যাব। ঠিক আছে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং কমিটি ইজ কনসার্নড উইথ দ্য রেগুলারিটি অফ এক্সপেন্ডিচার অফ দ্য গভর্নমেন্ট? তো কে রেগুলেট করে? আমাদের কোন কমিটি? অবভিয়াসলি ইট ইজ আ পাবলিক অ্যাকাউন্ট কমিটি, ইটস আ জয়েন্ট পার্লামেন্টারি কমিটি। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি ইন দ্য সেন্স, কারণ এখানে দুটো হাউসেরই কী বলে মেম্বার থাকে। লোকসভা থেকে থাকে 15 জন, রাজ্যসভা থেকে 7 জন। ঠিক আছে, মোট 22 জনের মেম্বার হয়। ঠিক আছে, এবং মাথায় রেখো যে কোনো জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে এই যে সদস্য নেওয়া হয় না 2:1 অনুপাতে, মানে 2 জন লোকসভা থেকে নিলে 1 জন রাজ্যসভা থেকে নেবো। এস্টিমেট কমিটি পিওরলি এটা 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 সব থেকে বড় কমিটি অফ দ্য পার্লামেন্ট, তোমরা জানো। এবং এখানে সবাই কিন্তু লোকসভারই মেম্বার, মাথায় রেখো, রাজ্যসভার কোনো মেম্বার নেই। এটা 30 জন মেম্বার নিয়ে তৈরি হচ্ছে লার্জেস্ট পার্লামেন্টারি কমিটি, মাথায় রেখো। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, আর্টিকেল 24 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রহিবিটস এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন এনি ফ্যাক্টরি বিলো দ্য এজ অফ, কত হবে আনসার? 14 বছর বয়স। তোমরা জানো, এটাও খুবই সহজ একটা প্রশ্ন। নেক্সট কোশ্চেন, চলো। দ্য স্পিকার অফ লোকসভা কি জানতে চেয়েছে? ভোটস অনলি ইন কেস অফ টাই। হ্যাঁ, ভোটস অনলি ইন কেস অফ টাই। যদি টাই হয়, টাই মানে যদি দেখা যায় পার্লামেন্টের ভোটাভুটি চলছে, কোনো বিলের পক্ষে পক্ষে এবং বিপক্ষে ইকুয়াল নাম্বার অফ ভোট পড়লো, তো এইরকম সময় দেখা যায় যে স্পিকার তখন ভোট দেয়। হ্যাঁ, তো জেনারেলি এটাকে বলা হয় লাস্ট ইনস্ট্যান্সে ভোট দেয়। মানে স্পিকার কখনো ফার্স্ট ইনস্ট্যান্সে ভোট দেয় না আর কি। ঠিক আছে, তোমার এটাকে বলা হয় কাস্টিং ভোট। হ্যাঁ, এটাকে কি বলে? কাস্টিং ভোট বলে, মাথায় রেখো, এটাও ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট, দ্য সারকারিয়া কমিশন। সারকারিয়া কমিশন নেওয়া হয়েছিল 1983-তে, 1983-তে নেওয়া হয়েছিল। তো এটা অ্যাকচুয়ালি সেন্টার স্টেট রিলেশনের জন্য করা হয়েছিল। ঠিক আছে, তোমরা জানো যে আমাদের ইন্টারস্টেট কাউন্সিল বলে একটা আছে, ইন্টারস্টেট কাউন্সিল। কত নম্বর আর্টিকেল আছে? আর্টিকেল 263-তে। মাথায় রেখো, আর্টিকেলে তো আছে। জেনারেলি যে কটা সংবিধানে যে কটা বডি আছে তাদেরকে আমরা পার্মানেন্ট বডি হিসাবে দেখি, কিন্তু ইন্টারস্টেট কাউন্সিল ইজ নট আ পার্মানেন্ট বডি। ইটস আ কনস্টিটিউশনাল বডি বিয়ন্ড ডাউট, বাট ইটস নট আ পার্মানেন্ট বডি। পরীক্ষা এটাও আছে। আর ইন্টারস্টেট কাউন্সিল তৈরি করতে পারে কে? প্রেসিডেন্ট, টাইম টু টাইম। ঠিক আছে, প্রেসিডেন্ট তৈরি করে অ্যাকর্ডিং টু নিডস আর কি। ঠিক আছে, মাথায় রেখো। হুইচ অফ দ্য ফলোইং আইটেমস কামস আন্ডার কনকারেন্ট লিস্ট? তো বলছে কোনটা কনকারেন্ট লিস্টে আছে। ঠিক আছে, আচ্ছা, এগ্রিকালচার। এগ্রিকালচার কোন লিস্টে আছে? এগ্রিকালচার আছে কিন্তু বাবা আমার স্টেট লিস্টে আছে, কোনো সন্দেহ নেই। উল্টো দিক দিয়ে যাও, ইন্স্যুরেন্স কোন লিস্টে আছে? এটা আছে কিন্তু সেন্টারের কি বলে সেন্ট্রাল লিস্টে আছে। ঠিক আছে, পাবলিক হেলথ এটা আছে কিন্তু তোমার স্টেট লিস্টে আছে। লেবার ওয়েলফেয়ার এটা আছে কিন্তু কোথায় আছে? এটা এটা আছে বাবা তোমার কনকারেন্ট লিস্টে, মাথা রেখো। তোমরা কেউ শুনে দেখেছো না PHE? দেখেছো? আছে ওই যে বড় বড় সব টাওয়ার থাকে, জলাধার থাকে না ওপরে, যেখান থেকে ওয়াটার সাপ্লাই করা হয়। তো এই পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এটা কিন্তু স্টেট লিস্ট, মাথা রেখো। ঠিক আছে বাবা, ভুলে যাও না। নেক্সট, নেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান স্টেট হুইচ এস্টাবলিশড লোকায়ুক্ত। ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো মহারাষ্ট্র ছিল প্রথম কোনো রাজ্য, লোকায়ুক্ত বিল পাস করেছিল 1971-এ। পরে ইন্ডিয়া গভর্নমেন্ট তো এই তো কিছুদিন আগে রিসেন্টলি পাস করলো অম্বুডসম্যানকে লাগু করার জন্য, যেটা আমরা স্ক্যান্ডিনেভিয়া থেকে নিয়েছি। লোকপাল নিয়েছি ফর সেন্টারের জন্য, এখন পিনাকি চন্দ্র ঘোষ আছে এখন আমাদের লোকপাল ফর সেন্টারের জন্য এবং লোকায়ুক্ত রাজ্যগুলোর জন্য। ঠিক আছে, প্রত্যেকটা রাজ্যের কি বলবে বেসিক্যালি যে সমস্ত গভর্নমেন্ট অফিস যেগুলো আছে, অফিসিয়াল যারা আছে, তো তারা যাতে ঠিকঠাক কাজকর্ম করছে কি করছে না এগুলো দেখাশোনার জন্য, করাপশন করছে কি করছে না এগুলো দেখার জন্য সেন্টার লেভেলে আমরা লোকপাল এবং স্টেট লেভেলে আমরা কি করেছি? লোকায়ুক্ত নিয়েছি। ঠিক আছে, তো ইট ইজ এটা এই যে প্রিন্সিপালের উপর ভিত্তি করে গড়ে উঠছে সেটাকে বলা হয় কি? ওমবার্সম্যান। ঠিক আছে, ওমবার্সম্যান। ওকে, মাথায় রেখো, এটাও খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, স্ক্যান্ডিনেভিয়া বা কখনো কখনো সুইডেনও থাকে, ঠিক আছে, থেকে আমরা নিয়েছি। নেক্সট, আচ্ছা, তো বলছে হ্যাভিয়াস কর্পাস মানে কি? তো হ্যাভিয়াস কর্পাস মানে তোমরা জানো কি বলে? টু হ্যাভ দ্য বডি। ঠিক আছে, টু হ্যাভ দ্য বডি। তো দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় বুল ওয়াক অফ পার্সোনাল ফ্রিডম। কোনো একজন ব্যক্তির ইন্ডিভিজুয়াল রাইটকে প্রোটেক্ট করে হ্যাভিয়াস কর্পাস, মাথায় রেখো। আর এই যে হ্যাভিয়াস কর্পাস কোথা থেকে পাবো আমরা? তোমরা জানো ফান্ডামেন্টাল রাইটগুলোকে প্রোটেক্ট করার জন্য কি আছে? রিট জারি করতে পারে কে? সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টস। সুপ্রিম কোর্ট জারি করে সেটা ফান্ডামেন্টাল রাইটেই আছে, আর্টিকেল 32 ক্লজ 2-তে আছে। ঠিক আছে, আর হাইকোর্টসগুলো জারি করে আর্টিকেল 226। 5টা রিট আছে হ্যাভিয়াস কর্পাস, তার মধ্যে একটা হ্যাভিয়াস কর্পাস ম্যান্ডামাস, প্রহিবিশন, সাতিওরারি অ্যান্ড কোয়ারেন্টো। ঠিক আছে, হ্যাভিয়াস কর্পাস ম্যান্ডামাস মানে হচ্ছে উই কমেন্ট, হ্যাভিয়াস কর্পাস ম্যান্ডামাস। প্রহিবিশন মানে টু ফরবিট, প্রহিবিশন। সাতিওরারি মানে হচ্ছে টু বি সার্টিফাইড, অ্যান্ড কোয়ারেন্টো মানে হচ্ছে কি? ইন হুইচ অথরিটি। তো মাথায় রেখো সব কটাই কিন্তু ইম্পর্টেন্ট এবং এগুলো কিন্তু ঘুরিয়ে ফিরে পরীক্ষায় কিন্তু আসে। হ্যাঁ, আচ্ছা, নেক্সট, দ্য কনস্টিটিউশন of which of the following countries convention
প্লে আ প্রমিনেন্ট রোল। এই যে কনভেনশনের কথা আমি বলেছিলাম না, যেটা হয়ে আসছে আর কি, যেটা কোনো সংবিধানে কোনো মেনশন করাই না, তো কোনো রেগুলেশনে আছে, কোনো রুলসে আছে, এটা পরম্পরা চলে আসছে। ঠিক আছে, তো এই কনভেনশন এটা হচ্ছে একটা ব্রিটিশ কনস্টিটিউশন। এই কনভেনশন অ্যাকচুয়ালি একটা আনরিটিন কনস্টিটিউশনের উদাহরণ, বুঝতে পারছি, এটা আনরিটিন কনস্টিটিউশনের একটা উদাহরণ। তো মাথায় রেখো এটা আমরা নিয়েছি ফ্রম ব্রিটিশ কনস্টিটিউশন। ঠিক আছে, আচ্ছা এই যে চলো, ওমবার্সম্যান ইনস্টিটিউশন ওয়াজ অরিজিনেটেড ইন, তো স্ক্যান্ডিনেভিয়া নেই মানে কি হবে অ্যান্সার, তো সুইডেন থেকে আমরা নিয়েছি। নেক্সট, হোয়াট ডাজ দ্য টার্ম সোভারেন ইমপ্লাই, তো সোভারেন তোমরা জানো আমরা কি, সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। তো ইন্ডিয়া বিকেম সোভারেন ইন হুইচ ইয়ার, আমরা জানি, এবং ইন হুইচ ডেট, সেটা হচ্ছে 26 ডে অফ জানুয়ারি 1950। ঠিক তো, আচ্ছা সোভারেন মানে সার্বভৌম, আমরা সমস্ত কিছু থেকে ইন্টারনালি এবং এক্সটার্নালি আমরা ফ্রি, কেউ আমাদের কোনো অ্যাফেয়ার্সে কেউ কিন্তু কি বলবো না, কেউ কিন্তু হস্তক্ষেপ করে না। ঠিক আছে, তো দিস ইজ, ওই কারণে আমরা বলি যে আমরা সোভারেন। তো ইন্টারনালি এবং এক্সটার্নালি সমস্ত দিক থেকে আমরা ফ্রি। আচ্ছা, ফ্রি ফ্রম এক্সটার্নাল কন্ট্রোল, ফ্রি ফ্রম ইন্টারনাল কন্ট্রোল, ফ্রি ফ্রম টেরিটোরিয়াল ডিসপিউটস, ফ্রি ফ্রম কন্ট্রোল বাই এনি ইন্টারন্যাশনাল বডি। তাহলে কি হবে এদিক থেকে, তো অবভিয়াসলি ফ্রি ফ্রম এক্সটার্নাল কন্ট্রোল আর কি। ঠিক আছে, মানে ইন্টারনালি এক্সটার্নালি আমরা সমস্ত দিক থেকে ফ্রি, বাইরের কেউ আমাদেরকে কেউ চাপিয়ে দেয় না, তো এই সেন্সে তো অবভিয়াসলি ফ্রি ফ্রম এক্সটার্নাল কন্ট্রোল। আচ্ছা নেক্সট, ইন্ডিয়ান পলিটি ইজ, আচ্ছা তো ইন্ডিয়ান পলিটি কীরকম বলছে, ফেডারেল ইন নেচার, ইউনিটারি ইন নেচার, সেমি ফিউডাল ইন নেচার। দেখো কোনোটাই হবে না, নান অফ দ্য অ্যাবাভ। কেন বলো তো, কারণ আমরা হচ্ছে কোয়াসি ফেডারেল, তোমরা জানো সেমি ফিউডালিজম কি, ফিউডালিজম নয়, তো সেমি কোয়াসি ফেডারেল। হ্যাঁ, এবং আগের দিন তোমাদের বলেছিলাম আমরা ফেডারেল ইন নেচার বাট ইউনিটারি ইন স্পিরিট, তো কোয়াসি ফেডারেল মাথায় রেখো, কোয়াসি ফেডারেল আমাদের পলিটি হচ্ছে কোয়াসি ফেডারেল, তো যেটা এখানে কিন্তু আমাদের নেই, তো নান অফ দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যালোজ স্টেট লেজিসলেচার্স টু পাস, আচ্ছা ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যালোজ স্টেট লেজিসলেচার টু পাস, কি বলেছে, ইউনিয়ন বাজেট, স্টেট বাজেট, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, নান অফ দ্য অ্যাবাভ। দেখো এটা খুবই পাতি প্রশ্ন। আচ্ছা ইউনিয়ন বাজেট কেন স্টেট লেজিসলেচার পাস করবে, ঠিক না, লজিক আছে, তো এটা তো অবভিয়াসলি হবে না, আর্টিকেল 112-তে আছে, আলোচনা করলাম। আর মাথায় রেখো এই বাজেট যেটা বললাম এটা পাস করাতে হয় পার্লামেন্ট থেকে ফ্রম উইদিন 75 ডেজ, মাথায় রেখো, ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো স্টেট বাজেট এটা রাইট আনসার। আর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল সেটা শুধুমাত্র পার্লামেন্টে ওঠে, আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট, স্টেট লেজিসলেচারের মামলাই নয়। ঠিক আছে, ছেড়ে দাও। নেক্সট, ফ্রিডম অফ স্পিচ ইজ, তো ফ্রিডম অফ স্পিচ কীরকম টাইপের রাইট, তো কোনো ডাউট আছে, ইটস আ ফান্ডামেন্টাল রাইট। কোথায় আছে, আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ এ, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। তোমরা জানো যেটা যে 6টা ফান্ডামেন্টাল রাইট আছে তার মধ্যে ওয়ান অফ দ্য রাইটস আন্ডার আর্টিকেল 19 ক্লজ 1, এবং আছে কোথায়, সাব ক্লজ এতে। ফ্রিডম অফ প্রেস যদি বলে, এটাও কিন্তু ফ্রিডম অফ স্পিচের আন্ডারেই আসে, তো এটা সরাসরি মেনশন করা নেই। হ্যাঁ, রমেশ থাপার কেসে সুপ্রিম কোর্ট ভার্ডিক দিয়েছিল এটা। ঠিক আছে, তো এটাও কিন্তু আমাদের রাইট টু স্পিচের আন্ডারে আসে। ঠিক আছে, মাথায় রেখো আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ 1। আচ্ছা নেক্সট, এগ্রিকালচার আন্ডার ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ, তো অবভিয়াসলি তো এগ্রিকালচার কোন লিস্টের মামলা, এটা কিন্তু বাবা স্টেট লিস্টের মামলা। ঠিক আছে, তো ভেরি মাচ ইম্পর্টেন্ট। চলো নেক্সট, দ্য সুপ্রিম কোর্ট, দ্য সুপ্রিম কমান্ডার অফ ইন্ডিয়ান আর্মড ফোর্স, তো সুপ্রিম কমান্ডারকে আমাদের ইন্ডিয়ান আর্মড ফোর্সের, ইট ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, তোমরা আশা করি জানো আমাদের চিফ অফ ডিফেন্স স্টাফ কে আছে, এখন পদটা যদিও খালি আছে। ঠিক আছে, কে ছিল রাস্ট তোমরা জানো, বিপিন রাওয়াত, তিনি মারা গেছেন 8 ডিসেম্বর, মারা গেছেন তিনি 2021 সালে। এটা ইম্পর্টেন্ট, আসতে পারে, আসার মতোই পরীক্ষা, তারপর থেকে পদটা খালি আছে। তো বাকি ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ইন্ডিয়ান আর্মি তিনজনের চিফ কে আছে তোমরা দেখে রাখো, সামনে প্রিলিমিনারির জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। নেক্সট, ইন্ডিয়াজ পলিটিক্যাল সিস্টেম ইজ, তো আমরা কীরকম, সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। তো অ্যাকর্ডিং টু অপশান কী হবে, ডেমোক্রেটিক ইজ দ্য রাইট আনসার। আমরা কি করি, আমরা আমাদের যারা রিপ্রেজেন্টেটিভ যারা, তারা কিন্তু আমরা কিন্তু তাদেরকে ইলেক্ট করি, ঠিক না, আমরা কিন্তু তাদেরকে ইলেক্ট করি, তো অসুবিধা নেই কোনো। দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান বি ইমপিচড বাই, তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কী করে ইমপিচ হয়, তো স্পেশাল ট্রাইব্যুনালে যাব না, সুপ্রিম কোর্টে যাব না, সেন্ট্রাল ক্যাবিনেটে যাব না, কে করবে, পার্লামেন্ট। ঠিক আছে, তো এই ইমপিচমেন্ট প্রসিডিওরটা আমরা কোন দেশ থেকে বড় করেছি, ফ্রম ইউএস থেকে। ঠিক আছে, এবং আর্টিকেল 61, এবং কেন তাকে ইমপিচ করা যায়, কেন তাকে ইমপিচ করা যায়, তো মাথায় রেখো ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন। ঠিক আছে, ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন, শুধুমাত্র সংবিধান ভঙ্গের অভিযোগে তাকে কি করা যায়, তাকে ইমপিচ করা যায়, নো আদার গ্রাউন্ডস, কোনো গ্রাউন্ড কিন্তু আর নেই। ঠিক আছে, মাথায় রেখো, ভেরি মাচ ইম্পর্টেন্ট। নেক্সট,
দ্য নাম্বার অফ ফান্ডামেন্টাল রাইটস গ্যারান্টেড বাই দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, কটা ফান্ডামেন্টাল রাইটস? ছখানা আছে। রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, রাইট এগেন্স্ট এক্সপ্লয়টেশন, রাইট টু রিলিজিয়ান, রাইট টু এডুকেশন অ্যান্ড কালচার, রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস। এই কটাই আছে, মাথায় রেখো। দ্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল ওয়াজ এস্টাবলিশড ইন ইন্ডিয়া, কবে হয়েছিল? 2010 সালে। একটু বলে রাখি, ট্রাইব্যুনালের কনসেপ্ট মার্কেটে ছিল না, এটা এসছে থ্রু 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2010, সরি 1976, ঠিক আছে। আচ্ছা, কোথায় অ্যাড করেছি? আর্টিকেল 323-এর এতে দেখবে ট্রাইব্যুনাল ফর অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কথা আছে, এবং আর্টিকেল 323-এর বিতে আছে ট্রাইব্যুনাল ফর আদার পারপাসেস। ওই যে আদার পারপাসেস থেকে কিন্তু আমরা সেখান থেকে আমরা অ্যাক্ট পাস করেছি 2010 সালে, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল রিলেটেড, ঠিক আছে। তো মাথা রেখো, ট্রাইব্যুনাল কবে এসছে? 2015 সালে মেন্স এই কোশ্চেনটা ছিল, তো মাথা রেখো, এটাও আসতে পারে। এডুকেশন আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ইনক্লুডেড ইন, তো এডুকেশন কোন লিস্টে আছে? এডুকেশন কোন লিস্টে আছে? এডুকেশন আছে কিন্তু বাবা কনকারেন্ট লিস্টে, ঠিক আছে। এডুকেশন আছে কনকারেন্ট লিস্টে, এবং এটা কনকারেন্ট লিস্টে গেছে কবে? থ্রু, এটাও তাই, 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এ এডুকেশন কনকারেন্ট লিস্টে গেছে, ঠিক আছে। চলো নেক্সট, ফাইন্ড দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট, বলছে কোনটা ভুল আছে জানতে চেয়েছে। দ্য প্রেসিডেন্ট প্রিসাইড ওভার ক্যাবিনেট মিটিংস, খেয়ে তো কাজ নেই, প্রেসিডেন্ট ক্যাবিনেট মিটিংয়ে থাকবে? থাকবে না, অবভিয়াসলি ইটস আ রং আনসার। দ্য প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড বাই আ সিস্টেম অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, ডাউট আছে? আমরা তো দেখি প্রেসিডেন্টের ইলেকশন যখনই বলি আমরা কি বলি? প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, তো অবভিয়াসলি ঠিকই আছে। জানতে চেয়েছে কোনটা ভুল আছে, তো প্রথমটাই ভুল আছে, আর বাকিগুলো তো ঠিকই, এটা তো ঠিকই আছে। দ্য প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড ফর আ টার্ম অফ 5 ইয়ার, এটাও ঠিক আছে, ঠিক আছে। প্রেসিডেন্ট ক্যান বি রিমুভড বাই ইমপিচমেন্ট, এটাও ঠিক আছে, অসুবিধা নেই কোনো, তো সবগুলো ঠিক আছে। তো ইলেকশন অফ দ্য প্রেসিডেন্টের কথা কোথায় আছে? আর্টিকেল 54-এ দেখতে পাবো। আর ম্যানার অফ ইলেকশন দেখতে পাবো এখানে, প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড ফর এ টার্ম অফ 5 ইয়ার্স, তো টার্ম অফ দ্য অফিস অফ দ্য প্রেসিডেন্ট কোথায় দেখতে পাবো? আর্টিকেল 56-এ দেখতে পাবো। আর প্রেসিডেন্ট ক্যান বি রিমুভ বাই ইমপিচমেন্ট, এটা তো আছে আর্টিকেল 61-এ, তো অসুবিধা নেই, অলরেডি আমরা ডিসকাস করে ফেলেছি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট, কোনটা ভুল আছে সেটা জানতে চেয়েছে। দ্য কাউন্সিল অফ স্টেটস, ঠিক আছে, কাউন্সিল অফ স্টেটস কীরকম? হ্যাজ নো পাওয়ার ওভার মানি বিল, তো বলছি যে কাউন্সিল অফ স্টেটের কোনো পাওয়ারই নেই মানি বিলে, ঠিকই তো আছে, এটা ইনকারেক্ট কোনটা জানতে চেয়েছে, কিন্তু ঠিক আছে, তো এটা আনসার হবে না। হ্যাজ পাওয়ার ওভার মানি বিল, বাবা এটা ভুল আছে। তো কাউন্সিল অফ স্টেট মানে রাজ্যসভা, কোনো মানি বিল যদি রাজ্যসভাতে যায়, রাজ্যসভা ম্যাক্সিমাম 14 দিন আটকে রাখতে পারে, রাজ্যসভা রেকমেন্ড দিতে পারে, ঠিক আছে, কিন্তু রাজ্যসভা অ্যামেন্ড করতে পারবে না, না তো রিজেক্ট করতে পারবে, না তো অ্যামেন্ড করতে পারবে। রেকমেন্ডেশন দাও, কোনো চাপ নেই, ঠিক আছে, কোনো চাপ নেই। এবং 14 দিনের মধ্যে যদি ফেরত না দেয়, তাহলে ধরে নেওয়া হয় যে মানি বিলটা রাজ্যসভায় একসেপ্ট করেছে এবং সেটা পাস হয়ে গেছে, ঠিক আছে। চলো নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইনক্লুডেড ইন দ্য ফান্ডামেন্টাল রাইট অফ দ্য কনস্টিটিউশন, ঠিক আছে। তো বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইনক্লুডেড ইন দ্য ফান্ডামেন্টাল রাইট অফ দ্য কনস্টিটিউশন, কোনটা ইনক্লুডেড নেই জানতে চেয়েছে, ঠিক আছে। কোনটা নেই? রাইট টু ইকুয়ালিটি আছে, রাইট টু ফ্রিডম আছে, রাইট এগেন্স্ট এক্সপ্লয়টেশন এটাও আছে, তো রাইট টু অ্যাডিকুয়েট মিনস অফ লাইভলিহুড, তো এটা কি ফান্ডামেন্টাল রাইট? না, এটা ফান্ডামেন্টাল রাইট না, এটা ডিপিএসপিতে আছে, এটা ডিপিএসপিতে আছে। নেক্সট, দ্য মিনিমাম এজ অর বিং এলিজিবল টু ভোট ইন দ্য ইন্ডিয়ান ইলেকশন ওয়াজ রিডিউস ফ্রম, আচ্ছা বাই দ্য আগের দিন আমরা আলোচনা করেছিলাম, এটা করা হলো 61st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, কবে? আচ্ছা কোন দশকে জানতে চেয়েছে, কোন ডিকেডে? বলেছিলাম না 1989-এ, তো 89 যদি হয় কোন ডিকেড হবে? 80s হয়েছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দ্য আপার হাউস অফ দ্য স্টেট লেজিসলেচার ইজ কল্ড, তো আপার হাউসকে কি বলে ডাকি? দুটো হাউস যদি আছে আমাদের, লোকসভা আর রাজ্যসভা, রাজ্যসভা ইজ আপার হাউস, আর লোকসভাকে আমরা ডাকি কি? লোয়ার হাউস বলে, তো আপার হাউস কি হবে তাহলে? আচ্ছা স্টেট লেজিসলেচার, সরি মাই মিস্টেক, স্টেট লেজিসলেচার বলেছে, তো ঠিক আছে, ইটস ওকে। এটা পার্লামেন্টের ক্ষেত্রে যদি আপার হাউস হতো তো রাজ্যসভা, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, স্টেট লেজিসলেটিভ কাউন্সিল, তো আপার হাউস কি হবে? স্টেট লেজিসলেটিভ কাউন্সিল, লোয়ার হাউস কোনটা? লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ঠিক আছে। আচ্ছা তার মানে লেজিসলেটিভ কাউন্সিল মানে কোনটা? বিধান পরিষদ, বিধান পরিষদ ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট কোশ্চেন, দ্য চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা ইজ, তো আবার সেই ওয়ান সেকেন্ড পাতি প্রশ্ন দিয়েছে, কি হবে? ভাইস প্রেসিডেন্ট ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। কোথায় আছে? আর্টিকেল 64-এ আছে। চলো নেক্সট কোশ্চেন, দ্য লিডার অফ অপোজিশন ইন লোকসভা এনজয় দ্য র্যাঙ্ক অফ, তো তিনি কি? তো অ্যাকচুয়ালি সেন্ট্রাল মিনিস্টার না হয়ে সেন্ট্রাল ক্যাবিনেট মিনিস্টার হওয়াটা উচিত ছিল, ঠিক আছে। তো তিনি ক্যাবিনেট মিনিস্টার র্যাঙ্ক কিন্তু হোল্ড করে, আর একজন ব্যক্তি তিনি ক্যাবিনেট মিনিস্টারের র্যাঙ্ক হোল্ড করেন লিডার অফ অপোজিশন ছাড়াও, তিনি হচ্ছে
হ্যাঁ রাইট, তোমার হচ্ছে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান। ঠিক আছে, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান মাথায় রেখো। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান এখন কে আছে? কে সুমন বেরি। ঠিক আছে, মাথায় রেখো, এটাও কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। আচ্ছা, নীতি আয়োগের চেয়ারম্যান কে আছে? তো অবভিয়াসলি প্রাইম মিনিস্টার ইজ দ্য এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ নীতি আয়োগ, দিস ইজ নরেন্দ্র মোদী। ঠিক আছে, আচ্ছা, দ্য সিস্টেম অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি ইজ, তো আমাদের ডেমোক্রেসি কীরকম বলছো? বাই পার্টি, দুটো পার্টি আছে, মাল্টি পার্টি, অবভিয়াসলি মাল্টি পার্টি গভর্নমেন্ট আমাদের, তাই না? একাধিক পার্টি আছে, চাপ নেই কোনো। আ বিল অফ এ স্টেট লেজিসলেচার বিকাম অ্যান অ্যাক্ট, তো বলছে যে অ্যাক্ট কখন হয়? যখন গভর্নর সম্মতি দেবে তবে না হবে, তাই না? যখন গভর্নর সম্মতি দেবে তখনই হবে অ্যাক্ট, কোনো চাপ নেই। অ্যাসেন্ট টু দ্য বিল আমরা দেখেছি। ঠিক আছে, নেক্সট, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া গিভস আ ওয়ার্কিং ডেফিনেশন অফ ইন্ডিয়ান স্টেট? আচ্ছা, তো স্টেটের ডেফিনেশন কোথায় পাবো? ফান্ডামেন্টাল রাইটে পাবো, ডিপিএসপিতে পাবো। ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটে আর্টিকেল 12তে পাবো, ডিপিএসপিতে আর্টিকেল 36-এ পাবো। দেখো কোথায় আছে 12, আর্টিকেল 13তে লয়ের ডেফিনেশন আছে, আর 11তে তোমরা জানো পার্লামেন্ট চাইলে সিটিজেনশিপের উপর ল বানাতে পারে। আর্টিকেল 10 হচ্ছে কন্টিনিউয়েশন অফ সিটিজেনশিপ, তো চাপ নেই। নেক্সট, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাবলিশ আনটাচেবিলিটি? আনটাচেবিলিটি মানে আর্টিকেল 17। ঠিক আছে, আর্টিকেল 16তে কী আছে? তোমার হচ্ছে এই কী বলে, এমপ্লয়মেন্টের কথা বলেছে, হ্যাঁ, পাবলিক এমপ্লয়মেন্টের কথা আছে। আর্টিকেল 15 কী বলেছে? স্টেট ডিসক্রিমিনেট করবে না সার্টেন গ্রাউন্ডের কথা বলেছে, রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ, এবং আর্টিকেল 12 ডেফিনেশন অফ স্টেট। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া গ্যারান্টিজ অল সিটিজেন্স দ্য ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন? তাই বলো, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন কী হবে? আর্টিকেল 19। 18-এ কী আছে? অ্যাবলিশন অফ টাইটেল, বাকিগুলো আমি অলরেডি বলে দিয়েছি। চলো নেক্সট, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া স্টেটস দ্যাট সাবজেক্ট টু সার্টেন লিমিটেশন every religious denomination shall have the right to establish and maintain institution for religious and charitable purposes? কত নম্বর আর্টিকেল আছে? আর্টিকেল 26 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে আছে। ভেরি মাচ ইম্পর্টেন্ট। তোমরা জানো এই যে রাইট টু রিলিজিয়ান, এগুলো কি অ্যাবসলিউট রাইট? না, রাইট টু রিলিজিয়ানও কিন্তু অ্যাবসলিউট রাইট নয়। কেন? কারণ এদেরও কিন্তু সার্টেন লিমিটেশন আছে, তাই না? রিসেন্টলি কর্ণাটক হাইকোর্ট দিয়েছিল, ডিক্লারেশন দিয়েছিল, তোমরা জানো, এই যে বরখা রিলেটেড যেটা প্রশ্ন ছিল। তো এটাকে আছে পাবলিক অর্ডার, হেলথ এবং মোরালিটি। ঠিক আছে, এই তিনটে গ্রাউন্ডে রাইট টু রিলিজিয়ান ক্যান বি রেস্ট্রিক্টেড। আর্টিকেল 24-এ কী আছে? এই যে পাবলিক তোমার এমপ্লয়মেন্টের কথা বলেছে, চিলড্রেনের ফ্যাক্টরি, তাই না, যাতে না হয় বিলো দ্য এজ অফ 14 বছর, এটা তোমরা জানো। আর 25-এ কী আছে? ফ্রিডম অফ কনসায়েন্স, প্রফেশন, প্র্যাকটিস, প্রোপাগেট অফ রিলিজনের কথা আছে। ঠিক আছে, আর 27-এ কী আছে? ওই যে ট্যাক্সেস কথা, ফ্রিডম অ্যাজ টু পেমেন্ট অফ ট্যাক্সেস ফর প্রমোশন অফ এনি পার্টিকুলার রিলিজিয়ান, সেটা আছে আর্টিকেল 27-এ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। আমি বুঝতে পারছি ভিডিওটা একটু লম্বা হচ্ছে, কিন্তু আমার কিছু করার নেই। প্লিজ তোমরা একটু মন দিয়ে দেখো, কারণ এগুলো না বললে মানে ঠিক হবে না আর কি। এগুলো সব কটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই একটা ভিডিও কিন্তু তোমাদের অনেক 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 উপকার করবে। প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া states that no religious institution shall be provided in any educational institution wholly maintained out of a state fund? দেখো 25 বলেছি, 26 বলেছি, 27 বলে দিয়েছি। তো এখানে কি এই কথাগুলো ছিল? ছিল না। তাহলে আনসার কী হবে? 28। এই হ্যাঁ, আর্টিকেল 828 এই কথাটা আছে। আর তোমরা জানো আর্টিকেল 25 থেকে 28 কী আছে? রাইট টু রিলিজিয়ান আছে। ঠিক আছে, চলো নেক্সট, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন states that no citizen shall be denied admission into any educational institution maintained by the state on receiving aid out of state fund on ground only of religion, race, caste, language or any of them? কোথায় আছে এটা? আছে অ্যাকচুয়ালি আর্টিকেল 29 ক্লজ 2-তে আছে। তো কোথায় হবে এটা? আর্টিকেল 29 ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, তো এইটাতে আমরা আজকের এই পর্যন্ত করব। পরের ভিডিওতে বাকিটা কন্টিনিউ করব। এই 3টে ফর্মে আমি তোমাদেরকে দিলাম। প্লিজ তোমরা 3টেই যারা দেখো, আস্তে আস্তে পরের ভিডিওতে আমি বাকিটা তোমাদেরকে দিয়ে দেবো। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্ট বক্সে। ভিডিওটা যদি তোমাদের সত্যিই হেল্প হয়ে থাকে, তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো, লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি রেগুলার তোমাদের এরকম ভিডিও দিয়ে যাব। অন্যান্য টপিকের উপরেও ভিডিও কিন্তু আসছে। ঠিক আছে, তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর নতুন নতুন যদি অন্য কোনো টপিকে আজকের পড়ানো থেকেও যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে, আসলে এগুলো তো এমসিকিউ বেসড ডিসকাশান, কোনো জায়গায় যদি কনসেপ্টে যদি তোমাদের মনে হয় যে একটু ইলাবোরেশনের প্রয়োজন ছিল, তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি চেষ্টা করব আলাদা আলাদা ভিডিও করে তোমাদের ওই সমস্যাগুলো সলভ করে দিতে। ঠিক আছে, ভালো থেকো, সামনের প্রিলিমিনারিটা এনজয় করে দাও, ভালো করে দাও, মাথা ঠান্ডা রেখে দাও। ঠিক আছে, সামনের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো টাটা।